হ্যালো এভরিওয়ান, নিউজপেপার ধারাবাহিক অ্যানালাইসিস ক্লাসের আপনাদের স্বাগতম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেইলি স্টারের খুব গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়াল। আজকের এই এডিটোরিয়ালের টাইটেলটা হচ্ছে, অর্থাৎ শিরোনামটা হচ্ছে ভেনেজুয়েলা অ্যাটাক অন এ প্রেসিডেন্ট ইজ অ্যাবডাক্টেড, সভরেনিটি বিকামস কন্ডিশনাল। এই সেন্টেন্সটা মধ্যে এখানে অ্যাবডাক্টেড শব্দের অর্থ হচ্ছে অপহরণ করা, ছিনতাই করা, অর্থাৎ অপহরণ করে নিয়ে যাওয়া, এটা বোঝানো হচ্ছে। এই যে এ প্রেসিডেন্ট ইজ এ অ্যাবডাক্টেড, এই অংশটা হচ্ছে যেটা একটা প্যাসিভ সেন্টেন্স। কাকে অপহরণ করা হয়েছে? একজন রাষ্ট্রপতিকে অপহরণ করা হয়েছে। এখানে রাষ্ট্রপতি যাকে অপহরণ করেছে, এই যে রাষ্ট্রপতি, এটা হচ্ছে যেটা একটা অবজেক্টকে এখানে সাবজেক্ট করা হয়েছে। অবজেক্টকে সাবজেক্ট করা হলে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করা হলে এটা হচ্ছে যে এটা একটা প্যাসিভ সেন্টেন্স। হয়েন এখানে এটা একটা সাবঅর্ডিনেটিং কন্ডিশন। এ প্রেসিডেন্ট ইজ অ্যাবডাক্টেড, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সভরেনিটি বিকামস কন্ডিশনাল, বিকামস এখানে এটা হচ্ছে একটা লিঙ্ক ইন ভার্ব। এটা একটা লিঙ্ক ইন ভার্ব। আমরা জানি ভার্বের পরে সর্বদা অ্যাডভার্ব হয় যখন ভার্বকে মডিফাই করি। এখানে বিকাম এটা একটা লিঙ্ক ইন ভার্ব হতে লিঙ্ক ইন ভার্বের পরে সর্বদা পরবর্তী শব্দটা মাস্ট অ্যাডজেক্টিভ হতে হবে। এই জন্য এটা কন্ডিশনাল নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়েছে। অর্থাৎ ফুলটা যদি আমরা বিবেচনা করি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ ভেনেজুয়েলার আক্রমণ, যখন একজন রাষ্ট্রপতিকে অপহরণ করা হয়, তখন সেই দেশের সার্বভৌমত্ব শর্ত সাপেক্ষ হয়ে যায়, এটাই বোঝানো হচ্ছে। আমরা এখন পরবর্তী অংশের মধ্যে চলে যাব, দেখব যে আমরা ভিতরে কী লিখেছে সেটা একটু দেখব। 30 সেকেন্ড একটু ওয়েট করতে হবে, আমরা পরবর্তী অংশের মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে বলা হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস ওভারনাইট অ্যাসল্ট এটা হচ্ছে আক্রমণ, যেটা নাউন অর্থে ইউজ করা হয়েছে এখানে। অ্যাসল্ট হচ্ছে যে আক্রমণকে বোঝানো হয়। অন ভেনেজুয়েলা অ্যান্ড দ্য সিজার শব্দের অর্থ হচ্ছে যেটা হচ্ছে দখল, আমরা বুঝি। সিজার হচ্ছে দখল, সেটাকে আমরা বলতে পারি এটার সিনোনিম হিসাবে, সেটা হচ্ছে গ্রেভ অর্থ দখল। যখন আমরা বলতে পারি যেমন কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ বা দখল, এরকমও বলতে পারি আমরা। অব প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, অর্থাৎ ভেনেজুয়েলার উপর আক্রমণ আমেরিকা যুক্তরাষ্ট্রের রাতব্যাপী, এবং রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে যেটা দখল করা বা তাকে ছিনতাই করা, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া, এভাবে বলতে পারি। অ্যান্ড হিজ ওয়াইফ, তার ওয়াইফকে সিলিয়া ফ্লাউডস, তার ওয়াইফ সিলিয়া ফ্লাউডসকে এখানে যে এটা একটা গ্রামেটিক্যাল ফাংশন আমরা পাচ্ছি, হিজ ওয়াইফ। এই যে হিজ ওয়াইফ এর পরিচয় হচ্ছে যেটা, যখন একটি নাউনের পরিচয় দেওয়া হয় পরবর্তীতে, সেটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নাউন ইন অ্যাপোজিশন বলতে পারি এটাকে আমরা, নাউন ইন অ্যাপোজিশন। তাহলে এখান থেকে আমরা একটা শিখলাম নাউন ইন অ্যাপোজিশন। আর বিন সোল্ড, এবং তাদেরকে বিক্রি করা হয়েছে। কথাটা অ্যাজ অ্যান অ্যান্টি ড্রাগ মিশন, এটা একটা প্রিফিক্স, অ্যান্টি হচ্ছে যে বিপরীত, অর্থাৎ মাদক বিরোধী একটা মিশন হিসাবে। অ্যান্ড এ ল এনফোর্সমেন্ট অ্যাকশন, যেটা জোরপূর্বক আইন পদক্ষেপের মাধ্যমে। কথাটা এটা একটা লিটারেরিক ভাষায় বলা হয়েছে, অর্থাৎ আমেরিকা ভেনেজুয়েলার উপর আক্রমণ করেছে, ওই দেশের প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে যে আক্রমণ করে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে চালিয়ে দেওয়া হচ্ছে জোরপূর্বক আইন প্রয়োগের মাধ্যমে। এটা হচ্ছে একটি মাদক বিরোধী একটা অভিযান, এভাবে বলা হচ্ছে। এই যে ফুল সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হচ্ছে যে এটা একটা প্যাসিভ সেন্টেন্সে লেখা হয়েছে, আর বিন সোল্ড, এবং এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ সেন্টেন্স। এবং এখানে একমাত্র আমরা দেখতে পাচ্ছি একটা মাত্র ফাইনিট ভার্ব, সেটা হচ্ছে আর। অর্থাৎ এই সেন্টেন্সের একদম এই যে দা থেকে ফ্লাওয়ার্স পর্যন্ত, এতটা পর্যন্ত এটা হচ্ছে একটা সাবজেক্ট, এবং সেই সাবজেক্টটা এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ।
এবং এটা একটা ফুল সেন্টেন্স, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। ইয়েট, তবু, ইয়েট বলতে আমরা বুঝি তবু। বাক্যের প্রথমে সাবজেক্টের যদি কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজ থাকে সেটাকে আমরা ফ্রেজ হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বুঝবো, যদি ওয়ার্ড হলে সেটাকে আমরা অ্যাডভার্ব বুঝবো। ইয়েট এখানে হচ্ছে এটা একটা অ্যাডভার্ব। দ্য হোয়াইট হাউস, দ্য হোয়াইট হাউস হ্যাজ অলরেডি ডিসক্রাইবড, এখানে এই যে অলরেডি এটা হচ্ছে যে অ্যাডভার্ব, হ্যাজ হচ্ছে এটা একটা টু হ্যাভ ভার্ব, ডিসক্রাইব হচ্ছে এটা হচ্ছে যে মেইন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব। যখন একটা অ্যাডভার্ব থাকে সেটা যদি সময়সূচক কোনো অ্যাডভার্ব হয় সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বুঝতে হবে, এবং এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ছোটোবেলায় শিখে এসেছি অলরেডি, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি থাকলে এগুলো আমরা সবাই জানি, তোমরা হয়তো জানো, প্রেজেন্ট পারফেক্ট হয়, এটা প্রেজেন্ট পারফেক্টের জন্য। দ্য আফটারম্যাথ, এটা ডেসক্রাইব আফটারম্যাথ, ভবিষ্যৎবাণী করা, অর্থাৎ ভবিষ্যৎ প্রভাব। এই যে আফটারম্যাথ এই শব্দটার অর্থ হচ্ছে যে একটা ভবিষ্যৎ প্রভাব, অর্থাৎ আমি এমন একটা কাজ করেছি যেটা আমাদের ফিউচারে কিন্তু প্ল্যান নিয়ে কাজটা করেছি, ফিউচারে যেটা একটা কনসিকুয়েন্স রাখবে, ফিউচার কোনো প্রভাব, এই ফিউচার কোনো প্রভাবে যদি কোনো কাজ করি সেটাকে বলে আমরা আফটারম্যাথ। অর্থাৎ এটা ভবিষ্যতের একটা, হোয়াইট হাউস বর্ণনা করেছে এটা একটা ভবিষ্যৎ প্রভাব হিসাবে। ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ কন্ট্রোল, নট কাস্টডি। এখানে আমরা যদি কাস্টডি বলতে কি বুঝি, হেফাজত বোঝে, অর্থাৎ তাকে কিন্তু হেফাজতে না, এটা হচ্ছে যে ভবিষ্যৎ প্রভাব হিসেবে তাকে, মানে এই বিষয়টাকে এইভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এটার অর্থ দাঁড়ায় যে তারা যে মাদক অভিযান কথা বলেছে কিন্তু বাস্তবে কিন্তু মাদক অভিযান না, তারা নিজেরাই প্রকাশ করেছে ভেনেজুয়েলার মধ্যে ওখানে এই প্রাকৃতিক সম্পদ যে গ্যাস বা জ্বালানি, ওখানে হচ্ছে যে আমেরিকান কোম্পানিগুলো তারা ইনভেস্ট করবে, এটাই হচ্ছে যে তাদের মূল উদ্দেশ্য। এই জন্য এটাকে বলা হচ্ছে দ্য আফটারম্যাথ, এটা ভবিষ্যতে একটা প্রভাব আছে তাদের, এভাবে বলা হচ্ছে। ট্রাম্প স্পক এখানে ভার্ব, সো ট্রাম্প এখানে সাবজেক্ট। স্পোক অফ দ্য ইউএস রান ইন ভেনেজুয়েলা, এই যে রান ইন শব্দটা এটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজিতে লিখেছে। একটি সিম্পল ক্লসে বা একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে সেকেন্ড ভার্বটা সবসময় আইএনজি হবে। ভেনেজুয়েলা রিবিল্ডিং, পুনরায় নির্মাণ, ইটস অয়েল সেক্টরকে পুনরায় নির্মাণ করবে। অ্যান্ড কিপ ইন দ্য অপশন অফ বোটস অন দ্য গ্রাউন্ড, এই যে এটা হচ্ছে একটা ফ্রেজ বা এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইডিয়মস। এই বোটস অন দ্য গ্রাউন্ড মানে হচ্ছে মাঠে ময়দানে প্রস্তুত থাকা, মাঠটাকে নিয়ন্ত্রণ নেওয়া। অন দ্য ট্রাভেল অর্থাৎ এখানে তাদের ট্রাম্পের মেন উদ্দেশ্য হচ্ছে ভেনেজুয়েলার যে কাজটা, ভেনেজুয়েলাকে তার যে অয়েল সেক্টর আছে সেটাকে নিয়ন্ত্রণ নেওয়া, এটাই হচ্ছে যে মেন উদ্দেশ্য। এই জন্য এখানে বলা হচ্ছে দ্য বোটস অন দ্য গ্রাউন্ড। হি অলসো ব্লেম ভেনেজুয়েলা ফর স্ট্রেলিং, ব্লেম মানে দোষারোপ করা, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। ফর স্ট্রেলিং, এখানে স্ট্রেলিং ফরের পরে ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি, আমরা শিখেছি সেটা হচ্ছে টু এর পরে টু প্লাস ভার্বের জিরো, টুর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়, টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। আর বাকি যত ধরনের প্রেপোজিশন আছে, যেমন আমি বলতে পারি বাই, অফ, ফর, এরপরে হচ্ছে যে ওয়াইল, যতগুলো প্রেপোজিশন আছে সবগুলোর পরে বা প্লাস আইএনজি হবে। এটা আমরা খুব গুরুত্বপূর্ণ একটা রুল শিখলাম। স্টিল ইন ইউএস অয়েল ইন্টারেস্ট, অর্থাৎ এখানে যে ট্রাম্প যে দাবি করেছিল ভেনেজুয়েলা হচ্ছে যে তাদের অয়েল যে একটা ইন্টারেস্ট আছে সেটা উল্টা চুরি করতেছে, ভেনেজুয়েলার উপর উল্টা দোষারোপ করেছে। সে ইন ওয়াশিংটন উড টেক দ্যাম ব্যাক, এবং যেটা চুরি করেছে একসময় ওয়াশিংটন সেটা এখন ব্যাক করবে, এটাই বোঝানো হচ্ছে। এই সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি ওটা হচ্ছে একটা মডেল ভার্ব, ঠিক হচ্ছে এটা একটা মেইন ভার্ব। এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে যখন মডেল ভার্বের পরবর্তী মেইন ভার্বটা B0 হবে, ভার্বের বেস ফর্ম হবে, এবং টু হ্যাভ ভার্বের পরে মেইন ভার্বের B3 হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে। আবার এই যে দুইটা জিনিস আমরা শিখেছি ঠিক অনুরূপভাবে এখানে উট হচ্ছে এটা একটা মডেল ভার্বের পরে এখানে মূল ভার্বের বেস ফর্ম হয়েছে। ঠিক এর পরে এখানে যে এটা একটা অবজেক্ট,
এবং তাহলে পরবর্তী অংশটাকে এটা ফিরিয়ে আনবে, এটা হচ্ছে এদের ভার্বের এটা ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। ইন অ্যাসেন্স এটা একটা আমরা সারসংক্ষেপে এটাকে আমরা একটা প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারি। বাক্যের শুরুতে এই যে অ্যারেট, এখানে অ্যারেট মার্কেটেড অ্যাজ অ্যান অ্যারেস্ট, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, কারণ এখানে ইসটা হচ্ছে দ্য মেইন ভার্ব। তাহলে আমরা যদি ভার্ব খুঁজে পাই, ভার্বের আগে অংশটা হচ্ছে একটা ফ্রেজ যখন সাবজেক্ট হবে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। কোনো সাবজেক্টের আগে অতিরিক্ত কোনো অংশ থাকলে সেটাকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো, তবে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থে ইউজ করা হয়েছে। ইন অ্যাসেন্স মানে হচ্ছে যেটা সারসংক্ষেপ, এক কথায় আমরা যখন কোনো কিছু লিখতে যাব, সেক্ষেত্রে এটাকে আমরা যেমন বলতে পারি ইনফাইন অর্থ উপসংহার, মানে এক কথায় আমি বলতেছি, বা ইন এ ওয়ার্ড এক কথায় বলতেছি, টু সামারাইজ, ইন সামারি, ইন অ্যাসেন্স, এভাবে বলতে পারি। আর রেড মানে দাঙ্গা, অ্যাজ অ্যান অ্যারেস্ট, এই যে মানে এই অ্যারেস্টটাকে তারা মার্কেট করেছে, মানুষের কাছে প্রচার করেছে, বাজারজাতকরণ করেছে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে প্রচার করা, সেটাকে আমরা এটা বলতে পারলাম স্প্রেড বলতে পারতাম, ফ্রিজ বলতে পারতাম, কিন্তু এখানে মার্কেটেড মানে বাজারজাতকরণ করা, সারা বিশ্বের মধ্যে যেটা ঘোষণা করেছে। এখানে খুব ডেইলি স্টার এই জন্য খুব অনন্য, তারা এমনভাবে বলবে প্রত্যেকটা কথা মনে হবে যে কিন্তু একজন সাহিত্যিক এই কথাগুলো বলতেছে, সাহিত্যের বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচের মাধ্যমে কথাগুলো বলা হচ্ছে। আচ্ছা, এই গ্রেফতারটাকে তারা একটা দাঙ্গা হিসেবে আখ্যায়িত করেছে, ইজ বিন ফ্যাকেস্ট, এটাও কিন্তু ফেসিভ সেন্টেন্স, কন্টিনিউয়াস টেন্সের ফেসিভ সেন্টেন্স। আমাদেরকে মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্সের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফেসিভ সেন্টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফেসিভ সেন্টেন্স করলে অক্সিলিয়ারি ভার্বের পর একটা বিন আনতে হবে, এটা মাস্ট মনে রাখতে হবে। বিন প্যাকেজড, ফি ফ্রম, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম, ফর এ জিওপলিটিক্যাল রিসেট উইথ ইকোনমিক স্পয়েল, অর্থাৎ স্পয়েল মানে ধ্বংস। আমরা যেমন স্পয়েল মানে ধ্বংস বলতে আমরা এটাকে বলতে পারি যেমন ডিমোলিশ মানে হচ্ছে ধ্বংস, সিনোনিম। ডেস্ট্রয়েন মানে আমরা বলতে পারি ধ্বংস, ডেস্ট্রয়েন। তাহলে রিসেট মানে পুনরায় যেটা আরম্ভ করা, অর্থাৎ এই বিষয়টাকে তারা যেটা আখ্যায়িত করেছে এমনভাবে ফ্যাকাজ বিবেচনা করেছে যেটা ভূরাজনৈতিক বিষয়ে অর্থনৈতিক এক ধরনের এটা একটা ধ্বংসের একটা তাদের হাতিয়ার বা মাধ্যম, এভাবে বলা হচ্ছে। এর পরবর্তীতে আমরা পরবর্তী অংশটার মধ্যে চলে যাব। হ্যাঁ, একটু 30 সেকেন্ড আমাদের এটা একটু সময় লাগবে গিয়া করতে, সেট করতে। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে দিস ইজ নট, ইজ এখানে ভার্ব, এই যে দিস এখানে সাবজেক্ট, এটা হচ্ছে এটা একটা প্রোনাউন, এবং দিস এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। সাবজেক্টের মধ্যে সবসময় নাউন অথবা প্রোনাউন ছাড়া অন্য কোনো কিছু বুঝতে পারে না। আবার আমি যদি এভাবে বলি এই কথাটাকে, যেমন দিস, যে আমি একটা এখন ক্লাস ভিডিও বানাচ্ছি, দিস ভিডিও, তাহলে আমি যদি বলি দিস ভিডিও, এখন দিসের পরে নাউন আছে বিদায়, এখন দিসটা কিন্তু আর প্রোনাউন হবে না, তখন এটাকে বলতে হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ তখন বলতে হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সাবজেক্টের হিসেবে কাজ করলে প্রোনাউন বলবো, আবার যখন এটা নাউনের আগে বসবো তখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো, অর্থাৎ একই নামে প্রোনাউন আছে অ্যাডজেক্টিভও আছে। ইজ নট সিম্যান্টিক ডিসপিউট, এখানে সিম্যান্টিক মানে যেটা শব্দগত, এটা একটা লিঙ্গুইস্টিক্সের একটা অংশ। সিম্যান্টিক ডিসপিউট মানে বিতর্ক, যেমন আমি বলতে পারি যেমন কনফ্লিক্ট মানে বিতর্ক, দ্বন্দ্ব। এরপর হচ্ছে যেমন রেড, এটাও একটা দ্বন্দ্ব বা দাঙ্গা, যে কোনো একটা বলতে পারি আমরা সিনোনিম হিসাবে। ইট গোজ, এটা হচ্ছে একটা সচরাচর সেমিক্লন। বাক্যের এই ফুল বাক্যটাও নিঃসন্দেহে এখানে যে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। যখন দুটা ক্লসের আগে, দুটা মেইন ক্লসের আগে, এটা একটা মেইন ক্লস, এটা একটা মেইন ক্লস, দুটা মেইন ক্লসের আগে মাঝখানে একটা সেমিক্লন বসবে, যখন সেক্ষেত্রে মাঝখানে যে একটা কনজাংশন থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে কম্পাউন্ড সেন্টেন্সে, সেটা থাকবে না। ওকে, ইট goes to the heart of the first 1945 trade off between states, under which border became the legal facts protected by international law, not
negotiable obstacle to be overcome by force। তাহলে এটা কিন্তু একটা শব্দগত কোনো বিতর্ক নয়, এটা অ্যাকচুয়ালি যায় যে হার্ট অফ দ্য ফার্স্ট 1945 ট্রেড অফ বিটুইন স্টেট। 1945 সালে দুটা রাষ্ট্রের মধ্যে যে একটা ব্যবসাগত একটা কি হয়েছিল, যেটা তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল ব্যবসাগত, ঠিক ওটার মেইন কেন্দ্র ওখান থেকে সূত্রপাত। আন্ডার হুইচ বর্ডার বিকেম এই দুই দেশের যে সীমানা বিকেম হুইচ, এটা একটা ক্লজ, এবং হুইচ এখানে একটা হচ্ছে সাবঅর্ডিনেট ইন কনজাংশন, এবং পরবর্তী যেটা হচ্ছে সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। বিকেম লিগ্যাল ফ্যাক্টস, তাদের মেইন যেটা বিষয়টা হয়ে উঠেছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, তাদের সীমানাটা প্রোটেক্টেড ফার্স্ট পার্টিসিপল ফ্রম। ইতিমধ্যে এখানে একই ক্লসের মধ্যে একটা মেইন ভার্ব হয়ে গেছে, আরেকটা ভার্ব হলে সেটাকে নন ফাইনাইট ভার্ব বলবো। প্রোটেক্টেড বাই ইন্টারন্যাশনাল ল, যেটা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত। নট নেগোশিয়েবল অবস্ট্যাকল, যেখানে বাধা থাকার কোনো কথা না। টু বি ওভারকাম বাই ফোর্স, যেটা জোরপূর্বক ক্ষমতা দখল করা, এরকম কিন্তু আন্তর্জাতিক আইনের মধ্যে এটা নাই। অর্থাৎ যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে ইউএসএ যেভাবে ভেনেজুয়েলার উপর আক্রমণটা করেছে 1945 সালে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুসারে আন্তর্জাতিক আইন অনুসারে তাদের দুই দেশের সীমানা কিন্তু সুরক্ষিত। যেখানে আন্তর্জাতিক আইন অনুসারে সুরক্ষিত সেখানে আইন জোরপূর্বকভাবে এভাবে একটা প্রেসিডেন্টকে কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়া, সেটা কখনো গ্রহণযোগ্য নয়। দ্য ইউএন চার্টার বেসলাইন রুলস ইজ এখানে ভার্ব, এটা হচ্ছে দ্য সাবজেক্ট, নাউন ফ্রেজ। এক্সপ্লিসিট মানে যেটা হচ্ছে একদম দৃশ্যমান, ঠিক এটার বিপরীত শব্দ হচ্ছে ইমপ্লিসিট। ইমপ্লিসিট মানে হচ্ছে যেটা দৃশ্যমান না, যেটা কিছু উজ্জ্ব থাকবে, সেটাকে বলা হয় ইমপ্লিসিট। স্টেট মাস্ট, রাষ্ট্রগুলি মাস্ট রিফ্রেইন ফ্রম, এটা একটা গ্রুপ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। রিফ্রেইনের পরে সবসময় ফ্রম হবে, বিরত থাকা, রাষ্ট্রগুলোকে বিরত থাকতে হবে। দ্য থ্রেট, হুমকি থেকে, এখানে থ্রেট শব্দটা যদি আমরা দেখি, থ্রেট এখন কিন্তু হুমকি। যখন এরকম বলবো থ্রেট হবে, তখন থ্রেট হবে না। এস যখন থাকবে না তখন এটা আচরণ বোঝাবে, যখন এস থাকবে তখন এটা একটা হুমকি বোঝাবে, অর্থটা চেঞ্জ হবে। এগুলোকে বলা হয় কনফিউজড ওয়ার্ড। আর ইউজ অফ ফোর্স, শক্তি প্রয়োগ করা। অ্যাগেনস্ট, বিরুদ্ধে। দ্য টেরিটোরিয়াল ইন্টাগ্রিটি মানে কোনো অন্য একটা রাষ্ট্রের অন্য কোনো অঞ্চলের বিরুদ্ধে। আর পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ এনি স্টেট, রাজনৈতিকভাবে স্বাধীন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, যেটা হচ্ছে আন্তর্জাতিক সনদের সম্পূর্ণ বিরুদ্ধে। এটা স্পষ্ট প্রতীয়মান, এক্সপ্লিসিট মানে এটা বোঝানো হচ্ছে। দ্য এক্সেপশনস আর ডেলিভারেটলি ন্যারো। এই যে আর, এটা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু এটা কিন্তু এই বিষয়গুলা ডেলিভারেটলি মানে এটা একটা অ্যাডভার্ব, ন্যারো হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হয়। অর্থাৎ এটা একদম ক্লিয়ারভাবে এই যে আইনের কথা বলেছে এখানে ইউএস চার্টারে, সেটা একদম এখানে কিন্তু বাস্তবে কিন্তু নাই। এটা মানে হচ্ছে ডেলিভারেটলি ন্যারো। ইউএন সিকিউরিটি কাউন্সিল অথরাইজেশন, কর্তৃত্ববাদ অ্যান্ড সেলফ ডিফেন্স, আত্মরক্ষা আফটার অ্যান আর্ম অ্যাটাক, যেটা বলতে গেলে অর্থাৎ ইউএনের মধ্যে যতগুলো এখানে চার্টার রুলসের কথা বলেছে, মানে কর্তৃত্ববাদ, আত্মরক্ষা, এগুলো কিন্তু হাতে কলমে লেখা আছে, কিন্তু বাস্তবে হচ্ছে বিপরীত। আজকের আমরা এই নিউজ পেপার অ্যানালাইসিসের মাধ্যমে অনেকগুলো ব্যাকরণগত বিষয় উঠে এসেছে, অনেকগুলো শব্দ আমরা বিশ্লেষণ করেছি। এই যে এভাবে যদি আমরা বিশ্লেষণ করে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের গ্রামারগত অনেকগুলো বিষয় উঠে আসে, অনেকগুলো ওয়ার্ড শেখা হয়ে যায়, এবং সেন্টেন্সের স্ট্রাকচার যেটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাস রাইটিংয়ে দুটাতেই আমাদের এই বিসিএস থেকে শুরু করে অনেক জায়গায় কাজে আসতে পারি। আজকে এতটুকু থাক, আমরা নেক্সট দিনে আরেকটা গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালে আমরা তোমাদের সাথে কথা হবে। ধন্যবাদ।